প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অশেষ অশেষ শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটি বিশেষ অধ্যায় নিয়ে আলোচনা করব। কেন বলছি বিশেষ? কারণ এই অধ্যায়টির যে শিখন ফল, অর্থাৎ এই অধ্যায়টি পড়ে বুঝে আমরা যা শিখব, এটা কিন্তু আমাদের জীবনের বিভিন্ন স্তরে, এখন শিক্ষা জীবন আছে, দুদিন বাদে তোমার কর্মজীবন হবে, ঠিক আছে? তো প্রত্যেকটি ক্ষেত্রে তোমার সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে এই বিষয়টির প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার ব্যক্তি জীবনে, তোমার কর্মজীবনে আজকের যে অধ্যায়টি, সেটি তুমি বাস্তব জীবনে প্রয়োগ করবে এবং প্রয়োগ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ সমাজে আমরা অনেক লোককে দেখি যারা প্রয়োজনের চেয়ে অনেক বেশি বেশি কথা বলেন। দেখা যায় যে এই কথার চোটে বা কথার আধিক্যে, শব্দের আধিক্যে তার মূল কথাটি হারিয়ে যায়, মূল বক্তব্যটি শেষ পর্যন্ত দর্শক শ্রোতারা আর বুঝে উঠতে পারেন না। তো কাজেই আমাদের জীবনে সংক্ষেপে, সহজ করে মূল কথাটি যেন খুব দ্রুত অন্যের কাছে, পাঠকের কাছে, দর্শক শ্রোতার কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই কৌশলটি নিশ্চয়ই আমাদের জানা দরকার। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, এই যে গণমাধ্যমে বিভিন্ন মন্ত্রী বা পদস্থ ব্যক্তিবর্গের সাক্ষাৎকার আমরা দেখি, তো তোমরা এটা খেয়াল করেছো নিশ্চয়ই যে যারা খুব স্মার্টলি কথা বলতে পারেন, অর্থাৎ খুব অল্প কথায় অধিক ভাব প্রকাশ করতে পারেন, ক্যামেরাম্যানরা, মিডিয়ার লোকজন কিন্তু তাদের পেছনেই বেশি ছোটে। আর যারা দেখা যায় প্রশ্ন করেছেন একটা, কিন্তু বলতে যে অন্য প্রসঙ্গ বলে ফেলছেন, অন্যান্য অপ্রাসঙ্গিক কথা বলছেন, মিডিয়া কিন্তু তখন তাদের পেছনে দৌড়ায় না। কারণ তাদের একটা লিমিটেশনস আছে যে একটা রিপোর্ট তারা প্রচার করবে, প্রকাশ করবে হয়তো 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে, তো তার মধ্যে ওই বক্তার ইন্টারভিউ যদি 3 মিনিট 4 মিনিট চলে যায়, তাহলে তার রিপোর্টটা করতে পারবেন না। তো ফলে এই যে সীমাবদ্ধতা, এই যে প্রয়োজনীয়তা, এই কারণেই আমাদেরকে আমাদের জীবনে খুব সংক্ষেপে অল্প কথায় আমরা যেন গভীর ভাব প্রকাশ করতে পারি, মূল বক্তব্যটা দ্রুত অন্যের কাছে উপস্থাপন করতে পারি, সেই কৌশলটি আমাদের জানা খুবই জরুরি। আর সেই বিষয়টি মাথায় রেখে আমাদের আজকের আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে সারাংশ বা সারমর্ম লেখার রীতিনীতি। তাহলে বন্ধুরা, যে যেখানেই আছো, ঝটপট তোমাদের টাইমলাইনে শেয়ার করে জানিয়ে দাও যে কিশোর বাতায়ন ফেসবুক পেজ থেকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সারাংশ সারমর্ম লেখার রীতিনীতি নিয়ে আজকে লাইভে আছি। আর বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন কৌশল। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের মূল আলোচ্য বিষয়, সারাংশ সারমর্ম লেখার রীতিনীতি। আমার যতটুকু মনে পড়ে, এই বিষয়টি কিন্তু তোমরা পঞ্চম বা ষষ্ঠ শ্রেণী থেকে পড়ে আসছো, অর্থাৎ ক্লাস 6-7 থেকেই এটা পাঠ্য ছিল, তোমরা করে 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 অভ্যস্ত হয়েছ। আজকে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে এসেও একই জিনিস পড়ছো। তারপরেও আমরা পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দেখি যে অনেক শিক্ষার্থী সারাংশ সারমর্মটা ঠিক যথাযথ গঠন কাঠামো মেনে লিখতে পারে না। তাহলে তার দুর্বলতাটা কোথায়, কেন পারছে না? তো সেই খুঁটিনাটি বিষয়গুলো আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরব এবং আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে আজকের ক্লাসটি তুমি যদি মনোযোগ সহকারে করো, তাহলে ইনশাল্লাহ কখনোই সারাংশ সারমর্ম লেখায় তোমার আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো বন্ধুরা, চলে যাচ্ছি সারাংশ সারমর্ম লেখার রীতিনীতিতে। এই পাঠ শেষে তোমরা কি শিখবে, কি জানবে? অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা পারবে সারাংশ সারমর্ম লেখার রীতিনীতি বর্ণনা করতে, বড় কোনো বক্তব্য বা ভাব বুঝে তা নিজের ভাষায় ছোট বা সংক্ষিপ্ত করে প্রকাশ করতে এবং সারাংশ সারমর্মের গুরুত্ব ব্যাখ্যা করতে। অর্থাৎ আজকের আলোচনার শেষে তুমি নিশ্চয়ই সারাংশ বা সারমর্ম বিষয়টা কি, কিভাবে সারাংশ সারমর্ম লিখতে হয়, সেই কৌশলগুলো বলতে পারবে এবং নিজে বড় কোনো বক্তব্য পড়ে সেই বক্তব্যটা ছোট করে স্মার্টলি প্রকাশ করতে পারবে। সেই জিনিসটা আমরা আজকে শিখব। তাহলে প্রথমে আমাদের জানা দরকার যে সারাংশ, সারসংক্ষেপ বা সারমর্ম কী। দেখো, নামের মধ্যে কিন্তু তাদের একটি পরিচয় আছে। সার অংশ, সারাংশ, অর্থাৎ কোনো একটি বিষয় তার যে মূল অংশ, সার মানে খাঁটি, আসল, সলিড অংশটা। তাহলে
একটি জিনিস জিনিস বলছে এর জন্য একটু পরে সেই জিনিসের ব্যাখ্যাটা দেব। তো তার অসার অংশগুলো, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক অংশগুলো বাদ দিয়ে সার অংশটা তুলে দেওয়ার নাম সারাংশ। ওটাকেই বলে সার সংক্ষেপ। আর আরেকটা হলো সার মর্ম। খুব সূক্ষ্ম একটি পার্থক্য আছে সারাংশ আর সারমর্মের মধ্যে, আমরা দেখাবো তোমাদেরকে। তাহলে আপাতভাবে নামটা থেকে আমরা জানলাম যে কোনো একটি জিনিস তার সার অংশটা তুলে দেওয়ার নামই হলো সারাংশ বা সারমর্ম, অর্থাৎ মূল কথাটি সংক্ষেপে প্রকাশ করা। বন্ধুরা, বহু বিচিত্র গল্প, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদিতে ভরপুর আমাদের বাংলা সাহিত্য। সাহিত্যের এসব শাখার অনেক জায়গায় আমাদের জীবন গঠনমূলক অনেক পরামর্শ বা দর্শন থাকে। দেশ, জাতি ও মানুষের উন্নয়ন, অগ্রগতি ও কল্যাণ সাধন বিষয়ক বক্তব্য থাকে, যা জানা, বোঝা, আত্মস্থ করা অপরিহার্য। কি পেলাম এই জায়গায়? আমাদের যে বাংলা সাহিত্য সমৃদ্ধ সাহিত্য, বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যের অঙ্গনে একটি সমৃদ্ধ সাহিত্য। তো এই সাহিত্যে অনেক গল্প, কবিতা, উপন্যাস, নাটক আছে। আর সেই সব সাহিত্যের শাখায় অনেক জায়গায় জীবন ঘনিষ্ঠমূলক, জীবন গঠনমূলক অনেক পরামর্শ, দর্শন ইত্যাদি আছে, যেগুলো আমার ব্যক্তি জীবন, পারিবারিক, সাংসারিক, সামাজিক অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো সেই জিনিসগুলো, সেই বক্তব্যগুলো কি করে আমাদেরকে সে এই বৃহৎ পরিসরে সেগুলো বক্তব্য দেয়া থাকে। এগুলো পড়ে আমাদেরকে বুঝতে হয় এবং সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হয়। এজন্য সাহিত্যের সেসব শাখা থেকে কিছু অংশ আমাদেরকে তুলে দেয়। তাহলে বন্ধুরা, আমরা কি পেলাম? আমার বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস, নাটকে অনেক শিক্ষণীয় অংশ থাকে। আমাদেরকে সারাংশ, সারমর্ম লিখন নামে সেই সব গল্প, কবিতা, প্রবন্ধ থেকে কিছু অংশ তুলে দেয়। আমাদের কাজ কি? সেই অংশগুলো বা উদ্ধৃতটা পড়ে বুঝে তার মূল কথাটা সংক্ষেপে প্রকাশ করা। এটা হলো আমার উদ্দেশ্য। তাহলে এই যে সাধারণত গদ্যে লিখিত কোনো উদ্ধৃতির মূল ভাব লিখনকে বলি আমরা সারাংশ, আর কবিতার উদ্ধৃতির মূল ভাব লিখনকে বলি সারমর্ম। এটা হলো ট্র্যাডিশনাল, যে সাধারণত কবিতার যে উদ্ধৃতিটি দেয় সেটা পড়ে বুঝে তার মূল ভাব লিখে দেওয়ার নামটা হলো সারমর্ম। আর গদ্যের যে উদ্ধৃতিটা সেটা পড়ে বুঝে তার মূল ভাব লিখনকে বলে সারাংশ। এটা আপাত একটি পার্থক্য। আরেকটি সূক্ষ্ম পার্থক্য আছে, আমরা জানাচ্ছি। বন্ধুরা, সারাংশ, সারমর্ম লেখার প্রয়োজনীয়তাটা কি আমরা এবার সেটা দেখব। সাহিত্যিকগণ সাধারণত তাদের রচনাকে শৈল্পিক ও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ছন্দ, অলঙ্কার, উপমা, রূপক, যুক্তি, তর্ক, উদাহরণ, দৃষ্টান্ত ইত্যাদি ব্যবহার করেন। ফলে রচনাটি অনেক সময় আয়তনে বেশ বড় হয় এবং একই সাথে সেটা সাধারণ পাঠকদের জন্য দুর্বোধ্য হয়ে ওঠে। তো সাধারণ পাঠকের পক্ষে তার মূল ভাব উপলব্ধি করা অনেক সময় দুষ্কর হয়ে পড়ে। তাহলে কি জানলাম আমরা? সাহিত্যিকগণ যখন কোনো একটি সাহিত্য রচনা করেন তখন তার সেই সাহিত্য উপমা, রূপক, ছন্দ, অলঙ্কার ইত্যাদির মোড়কে আবৃত করে রাখেন। ফলে মূল ভাবটি অনেক সময় সাধারণ পাঠকের কাছে দুর্বোধ্য মনে হয়। তো তোমার আমার কাজ কি? আমাদের কাজ হলো সেই সাহিত্যের অংশগুলো বা উদ্ধৃতটা পড়ে মূল ভাবটা বুঝে সংক্ষেপে সহজ করে পাঠকের কাছে তুলে দেয়া। এটাই হলো আমার সারমর্ম বা সারাংশ লেখার মূল কনসেপ্ট। তাহলে বড় কোনো বক্তব্য পড়ে বুঝে তার মূল ভাব সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার দক্ষতা অর্জন করার জন্য আমার সারাংশ, সারমর্ম লিখতে হয়। বড় কোনো বক্তব্য আমি পড়লাম, বুঝলাম, বুঝে সেই বক্তব্যটাকে খুব সংক্ষেপে ছোট করে নিজের ভাষায় প্রকাশ করার দক্ষতা অর্জন। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় লেখালেখি, অফিস আদালতের কাজকর্ম, বিশেষ পরিবেশে বক্তব্য প্রদান ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে সংক্ষেপে নিজের বক্তব্য গুছিয়ে উপস্থাপন করার কৌশলও শিক্ষা গ্রহণ। যেটা আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে তোমার ব্যক্তি জীবনে, তোমার কর্মজীবনে তোমাকে লেখালেখি করতে হয়। অনেক বিশেষ অনুষ্ঠানে, বিশেষ প্রয়োজনে তোমাকে তোমার বক্তব্য উপস্থাপন করতে হয়। তো সেই বক্তব্য, তোমার সেই লেখা, সেটা যেন খুব সহজে সংক্ষেপে মূল কথাটি আমরা দর্শক শ্রোতার কাছে তুলে ধরতে পারি। এই কৌশলটি শেখানোই হলো সারাংশ, সারমর্ম লেখার আরেকটি অন্যতম উদ্দেশ্য।
এবার যাচ্ছি আমরা সারাংশ সারমর্ম লেখায় করণীয় কী। তাহলে বন্ধুরা, এই স্লাইডে যাওয়ার আগে আমরা একটু রিকল করে নিচ্ছি যে আমরা এই পর্যন্ত কি জানলাম। আমরা জানলাম যে আমার বাংলা সাহিত্যে অনেক গল্প, কবিতা, উপন্যাস, নাটক আছে। সেগুলোর মধ্যে অনেক জায়গায় শিক্ষণীয় অনেক বিষয় আছে। তো আমাদেরকে সেই সব জায়গা থেকে কিছু গল্প বা কবিতা বা প্রবন্ধের কিছু অংশ তুলে দেয় সারাংশ বা সারমর্ম লেখার জন্য। আমাদের কাজ কি? সেই বক্তব্যটা পড়ে তার মূল ভাব বুঝতে পারা এবং সংক্ষেপে সেটা সহজ করে নিজের ভাষায় প্রকাশ করা। তো সেটা কিভাবে করব? আমরা এখন সেটাই দেখাবো যে আমাদের করণীয় কী, সারাংশ বা সারমর্ম লেখার ক্ষেত্রে আমরা কোন কোন প্রসিডিওর ফলো করব বা পদক্ষেপগুলো আমরা নেব। দেখো, প্রথম কাজ হলো উদ্ধৃত অংশটি মনোযোগের সাথে কয়েকবার পড়ে তার মূল বক্তব্য সম্পর্কে ধারণা লাভ করা। প্রথম কাজ, যেই উদ্ধৃতটা তোমাকে দিয়েছে, যে উদ্ধৃতি, সেটা কবিতার হোক, গল্পের হোক, প্রবন্ধের হোক, সেটা কয়েকবার মনোযোগের সাথে পড়ব, পড়ে তার মূল মেসেজটা, মূল ভাবটা আমরা বুঝব। 1। 2, উদ্ধৃতির সকল উদাহরণ, উপমা, যুক্তি, তর্ক, ব্যাখ্যা, বিশ্লেষণ ও অপ্রয়োজনীয় বক্তব্য বাদ দেওয়া। ওই যে একটু আগেই বলছিলাম, কোন একজন লেখক বা সাহিত্যিক যখন লিখছেন তখন কিন্তু তার বক্তব্যটা রেখে বক্তব্যের চারপাশে তিনি অনেক সুগার কোট দেন, অর্থাৎ অনেক উদাহরণ, উপমা, যুক্তি, তর্ক, ব্যাখ্যা এগুলো নিয়ে আসেন তার সেই বক্তব্যটা প্রতিষ্ঠিত করার জন্য, প্রাঞ্জল করার জন্য বা আরও পাঠককে যুক্তিগ্রাহ্য করে তোলার জন্য। আমাদের কাজ কি? মূল ভাবটা পড়ে বুঝলাম। দ্বিতীয়ত হলো ওই লেখক বা সাহিত্যিকের ব্যবহৃত উদাহরণ, উপমা, যুক্তি, তর্ক এগুলো ছাঁটাই করব। 2 নম্বর স্টেপ, লেখকের ব্যবহৃত সকল উদাহরণ, উপমা আমরা ছাঁটাই করে ফেললাম। 3 নম্বর, মূল ভাবটি গুছিয়ে নিজের ভাষায় সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা। এই কিন্তু 3টা স্টেপ। তোমাকে উদ্ধৃতি দিয়েছে, তুমি পড়লে, বুঝলে, তারপরে সেটা সংক্ষিপ্ত আকারে তুমি লিখবে। লেখার জন্য কি করতে হবে? তোমার ওই মূল লেখার উদ্ধৃতি, মূল লেখার যে যুক্তি, উপমা, উদাহরণ আছে এগুলো বাদ দিয়ে, অর্থাৎ বাহুল্য বর্জন করতে হবে। আর কি করব আমরা? সারাংশ সারমর্ম লিখনের উদ্দেশ্যই হলো কোনো একটি উদ্ধৃতি পড়ে তার মূল সুরটি ধরতে পারা এবং অল্প কথায়, শব্দ ব্যবহারের পারঙ্গমতায় সেই মূল কথাটি তুলে ধরা। কাজেই এখানে ব্যাপক বিস্তৃতভাবে লেখার কোনো সুযোগ নেই। ফলে এর আয়তন হবে 2-3 বাক্যের মধ্যে। এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আমরা পেয়ে গেছি। আমরা উত্তরপত্র যখন দেখি, বিভিন্ন পরীক্ষায় দেখি ভাব সম্প্রসারণ লিখে দিয়ে রেখেছে, ওর আয়তন সম্পর্কে কোনো ধারণাই নেই। একটি সারাংশ সারমর্ম সে লিখেছে, তার আয়তন হয়েছে পুরো 1 পৃষ্ঠা জুড়ে। এই যে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কোনো ক্রমেই একটি সারাংশ সারমর্মের আয়তন 2-3 বাক্যের বেশি হবে না। ঠিক আছে? আমরা সারাংশ সারমর্ম লেখার উদ্দেশ্যটা বুঝে গেছি, এখন কৌশলটা শিখছি, রীতিনীতিটা, স্টাইলটা শিখছি যে কিভাবে লিখব। তাহলে আমরা বুঝলাম যে আমার সারাংশ সারমর্মের আয়তনটা সর্বোচ্চ 2-3 বাক্যের মধ্যে হবে। আর কি? একই ভাবের পুনরাবৃত্তি করা যাবে না এবং নূতন কোনো ভাবের অবতারণাও করা যাবে না। অর্থাৎ উদ্ধৃতিতে যে বক্তব্যটা ছিল ওটাই ঘুরিয়ে ফিরে একই কথা তুমি বারবার লিখছো, এটা করা যাবে না। আবার উদ্ধৃতিতে যে কথাটি নেই, যে বক্তব্যটি নেই, তুমি নতুন করে আনবে, ব্যাখ্যা দেবে, সেটাও করা যাবে না। তাহলে দেখো, আমরা 2টো প্রধান পয়েন্ট পেয়ে গেলাম। 1, সারাংশ সারমর্মের আয়তন হবে আমার সর্বোচ্চ 2-3 বাক্যের মধ্যে। 2, আমি কি করব? নতুন কোনো ভাব আনতে পারবো না, আবার একই ভাবের, একই বক্তব্যের রিপিটেশন বা পুনরাবৃত্তিও করতে পারবো না। আর কি করব? ভাববাচ্যে বা পরোক্ষ ভঙ্গিতে লিখতে হবে। সরাসরি প্রত্যক্ষ ভঙ্গিতে এবং উত্তম পুরুষ ব্যবহার করে লেখা যাবে না। দেখো, প্যাসিভ মুডে, ভাববাচ্যে লিখতে হবে। ডাইরেক্ট মুডে বা সরাসরি উত্তম পুরুষে, যে আমি করছি, আসুন আমরা করব, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। করা উচিত, করতে হয়, এই ধরনের বাক্য।
ভাববাচ্চে আমরা কথাগুলো বলবো, কারণ এটা সর্বজনীন। তুমি যে কথাটি বলবে এটা সবার জন্য প্রযোজ্য হয়ে যাবে, এমন বিষয়গুলো তোমাকে এমনভাবে উপস্থাপন করতে হবে। তাহলে 3 নম্বর পয়েন্ট পেলাম যে আমরা যে বক্তব্যটা লিখব সেটা উত্তম পুরুষ ব্যবহার করে, মানে ফার্স্ট পারসন ইউজ করে আমরা লিখব না, এবং ডাইরেক্ট মুডে বা ডাইরেক্ট স্পিচে লিখব না, আমরা ইনডাইরেক্ট বা প্যাসিভ মুডে লিখব। ঠিক আছে? এরপরে কবি সাহিত্যিকের প্রসঙ্গ আনা যাবে না। আমি বাজারে কয়েকটি বইয়ের মধ্যে দেখলাম সারাংশ সারমর্ম লিখেছে যে আলোচ্য অংশে কবি এই জিনিসটি বোঝাতে চেয়েছেন। একদম অপ্রাসঙ্গিক কথা এবং অনৈতিক, কোনোভাবেই এটা রীতিনীতির মধ্যেই পড়ে না। এবং কবিকে যদি তুমি চেনো যে এই উদ্ধৃতিটা রবীন্দ্রনাথ ঠাকুরের, এই উদ্ধৃতিটা কাজী নজরুলের, তাহলেও তাদের নামটাও ব্যবহার করা যাবে না যে কাজী নজরুল বা রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় এটা বোঝাতে চেয়েছেন। নো, এটাও করা যাবে না। অর্থাৎ তুমি যে উদ্ধৃত অংশটুক পেয়েছো সেটা পড়ে বুঝে সেটার মূল কথাটি সংক্ষেপে তুমি জানিয়ে দেবে। এটা কোন কবির অংশ, কোন কবিতার উদ্ধৃতি, সেটা তোমার জন্য মুখ্য বিষয় না। ঠিক আছে? কাজে এই বিষয়গুলো, উত্তম পুরুষ আমরা ব্যবহার করব না, প্রত্যক্ষ ভঙ্গিতে আমরা লিখব না, পরোক্ষ ভঙ্গিতে এবং নাম পুরুষে আমরা আমাদের বক্তব্যটা লিখব। এর ভাষা সহজ সরল প্রাঞ্জল হওয়া বাঞ্ছনীয়। তুমি যে কথাটি লিখবে এটা পাঠক যেন বোঝে, সহজ সরল হলে ভালো। তবে আরেকটি ব্যাপার কিন্তু এর সাথে থেকেই যায়, সহজ সরল হবে কিন্তু তোমার লেখার, তোমার যে পাণ্ডিত্য, তোমার যে শব্দ ভাণ্ডার সম্পর্কে তোমার যে সমৃদ্ধি, তোমার যে জ্ঞান, সেটাও কিন্তু প্রকাশ করা এখানে একটা সুযোগ আছে। এরপরে আছে সারাংশ সারমর্মের প্রথম বাক্যটিতে সাধারণত কোনো ফিলসফিক্যাল থট প্রকাশ পায়, কোনো দর্শন। আমরা যে বলছিলাম সর্বোচ্চ 2 থেকে 3টা বাক্য লিখবে, তাহলে বাক্যগুলো কেমন হবে? প্রথম বাক্যটাতে তুমি খেয়াল রাখবে কোনো তত্ত্ব, কোনো দর্শন, চিরন্তন কোনো সত্য প্রকাশ পাবে। আর তারপরের বাক্যগুলো, অবশিষ্ট বাক্যগুলো ওই বাক্যের সহযোগী বা অন্য কোনো ভাব যদি উদ্ধৃতিতে থাকে সেগুলো আসবে। তুমি আরেকবার একটু খেয়াল করো, উদ্ধৃতি পেলে হোক গদ্যের হোক কবিতার, পড়ে বুঝলে মূল ভাবটি, সেটা এখন লিখব। সর্বোচ্চ 2 থেকে 3 বাক্যে আমরা লিখব, নতুন কোনো ভাব আনতে পারবো না, একই ভাবের পুনরাবৃত্তি করব না, উত্তম পুরুষ ব্যবহার করব না, প্রত্যক্ষ ভঙ্গি ব্যবহার করব না। কি করব? প্রথম বাক্যটিতে কোনো ফিলসফি, কোনো দর্শন, কোনো তত্ত্ব। যেমন ধরো মানুষ মরণশীল, এটা যদি তোমার সামনে কেউ বলে, তুমি কখনো জিজ্ঞেস করবে যে কে বলেছে, কার কথা, কোন বিজ্ঞানী, কোন গবেষক, কোন দার্শনিক, কোন সাহিত্যিক বলেছেন? তোমার মনে কিন্তু এই প্রশ্নটা জাগবে না, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তো তোমার প্রথম বাক্যটি হবে এরকম একটি সত্য যার এগেনস্টে কেউ কোনো কথা বলবে না, ওটা সর্বজনীন, সবাই ওটাকে মেনে নেবে, হ্যাঁ এটা সত্যি কথা, ওটা চর্চা করতে, ওই কথাটা মান্য করতে সবাই উৎসাহিত হবে। এরকমভাবে প্রথম বাক্যটি হবে। আমরা দেখাবো, উদাহরণ দিয়ে তোমাকে দেখাবো। তাহলে বন্ধুরা, এই যে মূলত 5টি স্টেপ আমরা যদি ফলো করি তাহলে একটি সারাংশ সারমর্ম আমরা অনেক ভালো করে লিখতে পারবো। এবার তোমাকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি, আমরা উদাহরণ দিই। এখন চলে যাচ্ছি সরাসরি উদাহরণে। তো এই ছোট্ট একটি হার্ট দেখানো আছে, কিছুক্ষণ থাকুক হার্টটা। আমরা এবার পেছনের আলোচনাটা একদম শেষ 1 মিনিটে তোমাকে রিভাইজ করে দিয়ে দিই যে তুমি সারাংশ সারমর্ম সম্পর্কে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি বলবে? তুমি বলবে যে ভাই, সারাংশ সারমর্ম হলো কোন একটি উদ্ধৃতি পড়ে বুঝে তার মূল ভাবটি সংক্ষেপে লেখার দক্ষতা অর্জন। কিভাবে লিখব? উদ্ধৃতিটা পড়ব, বুঝবো, বুঝে সংক্ষেপে সেটাকে প্রকাশ করব নিজের ভাষায়। কতটুক হবে? 2 থেকে 3 বাক্য। প্রথম বাক্যে কি হবে? একটা দর্শন বা একটা ফিলসফি। পরের বাক্যগুলো কি হবে? ওই বাক্যেরই সহযোগী বা অন্য কোনো ভাব থাকলে। নতুন কোনো ভাব আনতে পারবো না, কোনো ব্যাখ্যা যোগ করতে পারবো না, আগের উদাহরণ উদ্ধৃতি সব বর্জন করব, বাহুল্য দোষ করব না, এবং ওই কবি সাহিত্যিক সম্পর্কেও কিছু বলতে পারবো না। এই হলো মোটামুটি রীতিনীতিগুলো। ঠিক আছে? এখন তুমি কিভাবে একটি উদ্ধৃতি ভালো মতো বুঝবে? মনে রাখো, এই যে হার্ট বলছি, এটা হলো কবি সাহিত্যিকের হার্ট, তার হৃদয়। কারণ তিনি যা লিখেন সেটা তো তার হৃদয় থেকে লিখেন। তার বক্তব্যটাই হার্টের মধ্যে রয়ে গেছে, লুকিয়ে রেখেছেন, তার হৃদয়ে লুকানো আছে। তিনি কি করলেন? প্রথম বাক্যে
এই যে একটা সার্কেল এলো, মনে করো প্রথম বাক্যে একটা কিছু বললেন। কবি সাহিত্যিকের বক্তব্যটা কিন্তু তার হৃদয়ের মধ্যে লুকানো আছে। প্রথম বাক্যে হয়তো একটি কথা বললেন, পরের বাক্যে আরও কিছু বললেন, তারপরের বাক্যে আরও কিছু বললেন, তারপরের বাক্যে আরও কিছু বললেন, এর পরের বাক্যে আরও কিছু বললেন, এবং হয়তো আরও বাক্যে আরও কিছু বললেন। বন্ধুরা, আমরা এই যে একটি বৃত্ত দেখতে পাচ্ছি, যার ঠিক মাঝখানে হার্ট আছে, এই যে ঠিক মাঝখানে হার্ট আছে, এটাকে বলছি কবি সাহিত্যিকের মর্ম বা অন্তর। কথাটা, তার ভাবটা অন্তরের মধ্যে লুকানো আছে। তিনি এই যে বিভিন্ন চক্রের মধ্যে দিয়ে তার সেই কথাগুলো প্রকাশ করেছেন, লুকিয়ে রেখেছেন তার ভাবটাকে আবরণ দিয়ে। আমাদের কাজ কি? আমাদের কাজ হল একের পর এক সেই আবরণগুলো খুলে তার হৃদয়ের ভেতর থেকে কথাটা বের করে আনা। এটা হলো সার, মর্ম বা সারাংশ। বক্তব্যটা মনে করবে এভাবে লুকানো আছে। তিনি নানা উদাহরণ দিয়ে, উপমা দিয়ে, যুক্তি দিয়ে বক্তব্যটাকে ভেতরে লুকিয়ে রেখেছেন, তার হৃদয়ের মধ্যে লুকিয়ে রেখেছেন। আমাদের কাজ সেই পর্দা সরিয়ে সরিয়ে ভেতর থেকে টান দিয়ে ওই লেখক বা কবির বক্তব্যটা বের করে আনা। আর এক্ষেত্রে তুমি কি করবে জানো? যখনই কোনো একটি উদ্ধৃতি পড়বে, পড়ার সময় তুমি কল্পনা করবে তোমার সামনে কবি বা সাহিত্যিক এসে হাজির। কবি বা সাহিত্যিক তোমার সামনে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছেন, এই শোনো, ব্যাস তুমি শুনছো, শুনে তার বক্তব্য বলে তিনি চলে গেলেন। তারপরে তুমি ভাববে, জানি উনি কি বলে গেলেন, তখন কিন্তু তুমি বক্তব্যটা বুঝতে পারবে। ঠিক আছে? যেমন ধরো, আমরা এই যে চিত্রটা দেখাচ্ছি, এখানে যদি আমরা এক একটা লাইনে এরকম কল্পনা করি যে ধরো কোনো একজন কবি, হতে পারে রবীন্দ্রনাথ, নজরুল, তোমার প্রিয় যে কোনো একজন কবি, তাকে তুমি কি করছো, কল্পনা করছো তোমার সামনে এসে দাঁড়িয়েছেন। কোনো একজন কবি, তোমার প্রিয় একজন কবি বা সাহিত্যিক তোমার সামনে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তোমাকে বলছেন, এই এদিকে তাকা, শোন। তুমি তাকিয়েছো যে গুরু, বস, বলেন। তো তিনি বলছেন, দেখ কি কাহিনী, নদী কভু নাহি, এই যে নদী কভু পান নাহি করে নিজ জল, নদী কভু পান নাহি করে নিজ জল। তোমাকে বলছেন কবি, এই দেখ নদী না কখনো নিজের জল নিজে পান করে না, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাছও তার নিজের ফল নিজে খায় না, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, গাভীও তার দুধ, নিজের দুধ নিজে খায় না, কাষ্ঠ নিজেরে পোড়ায়ে করে পরে অন্য দান, কাঠ নিজেকে পুড়িয়ে অন্যকে খাবার রান্না করে দেয়। ঠিক আছে? তারপরে কি বললেন, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, সোনা তার নিজের সৌন্দর্য দিয়ে অন্যের সৌন্দর্য বাড়িয়ে দেয়, বংশী করে নিজ সুরে অপরে মোহিত, বাঁশি তার সুর দিয়ে অন্যজনকে মুগ্ধ করে, শস্য জন্মায়া নাহি খায় জলধরে, ফসল ফলিয়ে মেঘ জলধর নিজে ফসল নেয় না, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। আর সাধু ব্যক্তির তার জীবনের মোট লক্ষ্য হলো অপরের কল্যাণ। এই যে দেখো কতগুলো উদাহরণ দিলেন। এই কথা বলে কবি ফুরুত চলে গেলেন। তোমার সামনে তোমার প্রিয় কবি এসে হাজির হয়েছিলেন, লেখক হাজির হয়েছিলেন, হাজির হয়ে তোমার সাথে কথা বললেন। তোমাকে কি বললেন, যে দেখ নদী নিজের জল নিজে খায় না, গাছ নিজের ফল নিজে খায় না, গাভী নিজের দুধ নিজে খায় না, কাঠ নিজেকে পুড়িয়ে অন্যকে খাবার রান্না করে দেয়, স্বর্ণ নিজের সৌন্দর্য দিয়ে অন্যের সৌন্দর্য বাড়িয়ে দেয়, বংশী মানে বাঁশি তার সুর দিয়ে অন্যকে মুগ্ধ করে, শস্য জন্মিয়ে মেঘ সে শস্য নেয় না, এবং সাধু ব্যক্তি তার জীবনটাই অন্যের জন্য। তাহলে এটা বলে তিনি চলে গেলেন। তো তোমার ভাবনা বা চিন্তার উদ্রেক হলো না? আরে বস কি বলে গেলেন, কি বলে গেলেন, আমাকে কি করতে বললেন, তুমি কি করবে এটা কিন্তু বললেন না। এই যে এই চিত্রে আবার আসো, তার বক্তব্যটা লুকানো ছিল। তিনি এই কথা বললেন, এই কথা বললেন, এই কথা বলেন, এই কথা বলেন, এই কথা বলেন, অনেকগুলো উদাহরণ দিলেন। তুমি কি করবে, আমি কি করব, এটা কিন্তু তিনি বললেন না। তিনি বলেননি, তার ভেতরে লুকানো আছে। তো তুমি ভাবছো কি বলে গেলেন, আমি কি করব, গাছ নিজের ফল নিজে খায় না, নদী নিজের জল নিজে খায় না, হ্যাঁ ঠিকই তো, তাহলে আমি কি করব,
এই যে তুমি ভাবতে ভাবতে বুঝলে যে ওই উপাদানগুলো নিজের জীবনকে যখন অপরের জন্য বিলিয়ে দিচ্ছে, নিজের সর্বস্ব অন্যের জন্য স্যাক্রিফাইস করছে, তাহলে আমি কি করব? আমার জীবনটাও অপরের জন্য স্যাক্রিফাইস করতে হবে। এই কথাটা কিন্তু কবি তোমাকে বলে দেননি, ওই তার হৃদয়ের মধ্যে লুকানো ছিল। তুমি পর্দা সরিয়ে সরিয়ে ভেতর থেকে সেই কথাটা বের করে আনলে এবং এনে এই যে প্রথম বাক্যে ফিলসফিটা দিয়ে দিলে, পরহিত ব্রতে আত্মদানের মাধ্যমেই মানব জন্ম সার্থক হয়। পরহিত ব্রতে অপরের কল্যাণের জন্য আত্মদান মানে নিজেকে বিলিয়ে দেওয়া মাধ্যমে মানব জন্ম সার্থক হয়। দেখো তো, এটা একটা ফিলসফি হলো না? ইউনিভার্সাল একটা ট্রুথ যে আমরা মানুষ, আমার জীবনটা অপরের কল্যাণের জন্য বিলিয়ে দিতে হয়। এটাই আমার জীবনের সার্থকতা, এটাই মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং এটাই মানব ধর্ম। তাহলে এই দর্শনটা তুমি শুরুতে বলে নিলে। হ্যাঁ, আমি যে শব্দগুলো দিয়েছি তুমি হয়তো এই শব্দ দেবে না, এর চেয়ে অন্য কোনো শব্দ দিয়ে লিখবে, কিন্তু বক্তব্যটা তোমাকে এভাবে প্রকাশ করতে হবে যে প্রথম বাক্যটা একটা দর্শন, একটা তত্ত্ব, একটা সত্য প্রকাশ পাবে। তাহলে আমরা দিলাম পরহিত ব্রতে আত্মদানের মাধ্যমে মানব জন্ম সার্থক হয়। এই কথা কিন্তু লেখক উদ্ধৃতিতে বলেননি, তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছিলেন, নদীর কথা, গাছের কথা, গাভীর কথা, ফসলের কথা, মেঘের কথা, কিন্তু আসল কথাটি বলেননি। তুমি সেই উদাহরণগুলো পড়ে বুঝলে আসল কথা কি। তো এই যে আসল কথা, দর্শনটা লিখে দিলে। সাপোর্টিং লাইন, এখন দ্বিতীয় বাক্যটা আমরা কি দিলাম? তাই নদী, গাছ, গাভী, কাঠ, বাঁশি, মেঘ এসবের আদর্শানুসারে পরোপকারে প্রবৃত্ত হওয়া বাঞ্ছনীয়। দেখো, এরা আমাদের মডেল। এই যে নদী, গাছ, গাভী, কাঠ, বাঁশি, এদের আদর্শানুসারে, এদের আদর্শ কি? অপরের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দেয়া। আমরাও আমাদের জীবনটাকে এদের আদর্শ অনুসারে অপরের কল্যাণে নিয়োজিত করে দেব, বিলিয়ে দিব। তাহলে এই যে একটি সারমর্ম তোমার হয়ে গেল। দেখো, একটি উদ্ধৃতি দিয়েছিল, খুব সিম্পল। এই যে এটা হলো স্টাইল। কবিতাটা পড়বে, উদ্ধৃতিটা পড়বে, পড়ে পড়ে বুঝবে, আর ওই যে কল্পনা করবে কবি তোমার সামনে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছেন, বলে তিনি হাওয়া। তারপরে তুমি সেটা নিয়ে ভাববে, কেন বললেন, এটার মানে কি, কি বলতে চাইলেন। এরপরে সেই মূল কথাটি ফিলসফির আকারে শুরুতে বলে নিবে এবং সহযোগী ভাব বা বক্তব্য থাকলে পরের বাক্যে দেবে। দেখো, আমরা মাত্র দুটো বাক্যে একটা সারমর্ম লিখে দিয়েছি, মাত্র দুটো বাক্যে। আমরা বলেছিলাম সারাংশ সারমর্মের পরিধি হবে 2 থেকে 3 বাক্যে। আমরা এখানে কিন্তু মাত্র দুটো বাক্য ব্যবহার করেছি, একটি সারমর্ম হয়ে গেছে। বন্ধুরা, আরও অনেকগুলো উদাহরণ আছে, কিন্তু তোমরা শুধু ধৈর্য ধরে একটু মনোযোগ সহকারে দেখো কৌশলগুলো কি। আমরা তো আসলে এখানে তোমাকে রেডিমেড কোনো সারাংশ দিয়ে দিব না, যেটা কপি করে তুমি পরীক্ষায় লিখে দেবে। আমরা তোমাকে কৌশলটা শেখাচ্ছি, রীতিনীতিটা জানাচ্ছি। তুমি এখানে জেনে বুঝে তোমার মতো করে সুন্দর করে লিখবে। এমন হতে পারে যে আমি এখানে যা লিখেছি তোমাদের মধ্য থেকে অনেকে এর চেয়ে অনেক ভালো লিখতে পারো, কারণ আমার ক্ষুদ্র মস্তিষ্কে এটা লেখা। তোমার উর্বর মস্তিষ্কে এর চেয়ে আরও অনেক সুন্দর কিছু তুমি লিখতে পারো, সেটা আমরা জানি। এরপরে চলে যাচ্ছি আরেকটি কবিতার লাইন। কল্পনা করো, কবি তোমার সামনে এসে হাজির, তোমার প্রিয় কবি এসে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে বলছেন, কি বলছেন? এই তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর, ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর, বিধায়ের কালে হাতে ডাল ভেঙে লয়, তরু তবু অকাতর কিছু নাহি কয়। দুর্লভ মানব জন্ম পেয়েছ যখন, তরুর আদর্শ করো জীবনে গ্রহণ, পরার্থে আপন সুখ দিয়া বিসর্জন, তুমিও হও গো ধন্য তরুর মতন। জড় ভেবে তাহাদের করিও না ভুল, তুলনায় বড় তারা মহত্বে অতুল। কবি আমাদেরকে সামনে দাঁড়িয়ে পরামর্শ দিলেন। কি পরামর্শ? তরু তলে বসি পান্থ শ্রান্তি করে দূর। একটা দৃশ্যকল্প আমাদেরকে দেখাচ্ছেন, একটা সিনারিও। কি? গাছতলায় বসে পান্থ মানে পথিক, কোন একজন পথিক গাছের ছায়া বসে তার শ্রান্তি দূর করছে, ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। কোন একজন পথিক গাছের ছায়ায় বসে তার ক্লান্তি শ্রান্তি দূর করলো, আবার ওই গাছের ফলও খেলো, খেয়ে আনন্দও পেল প্রচুর। কিন্তু সে কি করলো?
বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়। যাওয়ার সময় আবার মটাস করে গাছের একটা ডাল ভেঙে নিয়ে গেল। যে গাছের ছায়ায় সে শান্তি দূর করলো, ফল খেয়ে আনন্দ পেল, সেই গাছের একটা ডাল আবার যাওয়ার সময় ভেঙে নিয়ে গেল। তোর তবু অকাতর। এই যে ঘটনা ঘটলো তার সাথে, তবুও গাছ অকাতর, কাতর হলো না, দুঃখ পেল না, কিছু নাহি কয়। এই যে দুঃখ না পেয়ে কিছুই বলল না, দুঃখ পেল না, কিছুই বলল না। দুর্লভ মানব জন্ম পেয়েছ যখন, কবি বলছেন যে দুর্লভ, যা কষ্টে লাভ করা যায়, সেই মানুষে হয়ে যেহেতু জন্ম নিয়েছ, তরুর আদর্শ করো জীবনে গ্রহণ। ওই গাছের আদর্শটা তোমার জীবনে গ্রহণ করো। এখানে কিন্তু বলে দেন নাই গাছের আদর্শ কি, একটা দৃশ্য খালি দেখিয়েছেন। ঠিক আছে, আমাকে বলছেন এই তুই যেহেতু মানুষ হয়েছিস, দুর্লভ জন্ম পেয়েছিস, মানুষ হয়ে জন্ম নিয়েছিস, পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি হসনি, মানুষ হয়েছিস, তাহলে তুই কি কর, গাছের আদর্শ গ্রহণ কর। পরার্থে আপন সুখ দিয়া বিসর্জন। এই জায়গায় একটু আঁচ দিচ্ছেন যে আমি কি করব, গাছের কোন আদর্শটা। পরার্থে আপন সুখ দিয়া বিসর্জন, যে অপরের জন্য পরের তরে নিজের সুখটা বিসর্জন দিব। তুমিও হও গো ধন্য তরুর মতন। আমাকে গাছের মতো সার্থক হতে বলছেন, ধন্য হতে বলছেন। জড় ভেবে তাহাদের করিও না ভুল। যারে গাছ একটা জড় পদার্থ, তুচ্ছ, এটা যেন মনে না করি। তুলনায় বড় তারা, মহত্বে অতুল। তারা অনেক মহৎ, অনেক মানুষের চেয়ে মহৎ, তুলনায় অনেক বড়। এই যে কবিতাটা কবি আমাদের সামনে বলে চলে গেলেন। এটা পড়েও আমরা দৃশ্যটা দেখেও একই জিনিস বুঝলাম যে গাছ কি করছে, তার সর্বস্ব দিয়ে অপরের কল্যাণে বিলিয়ে দিচ্ছে নিজেকে। দেখো, গাছের ছায়া নিল লোকটা, গাছের ফল খেলো, অথচ যাওয়ার সময় ডাল ভেঙে নিল। গাছ কিন্তু কিছুই বলল না, তার সর্বস্ব অপরের কল্যাণের জন্য। আমাদের জীবনটাও এরকমই হবে, অপরের কল্যাণের জন্য নিয়োজিত করব। তাহলে দেখো, আগের বক্তব্যটা আমরা সেম কপি করে দিলাম, একই বক্তব্য। পরহিতব্রতে আত্মদানের মাধ্যমে মানব জন্ম সার্থক হয়, একই ফিলসফি, শুধু একটু তফাৎ। বলছিলাম বন্ধুরা, আমি কৌশল শিখিয়ে দিব। তফাৎ কোথায় হলো? প্রথম কবিতাতে অনেকগুলো উদাহরণ ছিল, গাভীর উদাহরণ, গাছের উদাহরণ, অনেকগুলো উদাহরণ। আর এখানে একটি উদাহরণ শুধু গাছের, ফলে আমরা এখানে দিয়ে দিলাম তাই বৃক্ষের আদর্শানুসারে পরোপকারে প্রবৃত্ত হওয়া বাঞ্ছনীয়। এখানেও দুটো বাক্য, শুধু কি কাটছাট করলাম, আগের কবিতাংশে আগের উদ্ধৃতিতে অনেকগুলো এক্সাম্পল ছিল, তাদেরকে আমরা কমা দিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি যে আমার আদর্শ কারা কারা। আর এই উদ্ধৃতিতে একটি মাত্র আদর্শ, বৃক্ষ। এই জন্য আমি শুধু বৃক্ষের আদর্শানুসারে পরোপকারে প্রবৃত্ত হওয়ার কথা বললাম। ঠিক আছে বন্ধুরা, এই যে একটি কৌশল, একই বক্তব্য দিয়ে আমি দুটো কবিতা চালিয়ে দিচ্ছি। কিছু বন্ধুর প্রশ্ন ছিল, দেখি স্যার বেশি বাক্য হলে কি নাম্বার কম দিবে? নিশ্চয়ই দিবে, আমি তো বললামই। সারমর্ম সারাংশের কনসেপ্টই তো 2 থেকে 3 বাক্যের বেশি হবে না, কারণ বেশি বাক্য তুমি লিখবে কোত্থেকে? তোমার তো নিজস্ব বাক্য লেখার ব্যাখ্যা করার সুযোগই নাই, উদাহরণ উপমা এগুলো বর্জন করতে হবে। এই কথাগুলো আমরা শুরুতে বলেই দিয়েছি বন্ধুরা। এবার আমরা উদাহরণে যাচ্ছি। তৃতীয় আরেকটি উদাহরণ, হায় হায় জনমিয়া যদি না ফুটালে একটি কুসুম কলি নয়ন কিরণে, একটি জীবনে ব্যথা যদি না জুড়ালে বুক ভরা প্রেম ঢেলে বিফল জীবনে, আপনা রাখিলে ব্যর্থ জীবন সাধনা, জনম বিশ্বের তরে পরার্থ কামনা। বন্ধুরা, আমি একটি বিশেষ পার্সপেক্টিভে, বিশেষ উদ্দেশ্য নিয়ে কিন্তু এই উদাহরণগুলো সেট করেছি। কারণ আমাদের যে সারমর্ম সারাংশগুলো লিখতে দেয়, এর অধিকাংশগুলোর মূল ভাব একই ধরনের। তা আমি এখানে একই টাইপের কিছু কবিতা উদ্ধৃতি এনে তোমাকে দেখাচ্ছি যে কিভাবে মূল ভাব কমন করে লেখা যায় এবং একটু এদিকে ওদিক করলে আলাদা একটা সারমর্ম হয়ে যায়, সামান্য মডিফাই করলে, সামান্য চেঞ্জ করলে। এই উদ্ধৃতিতে কবি কি বলছেন তোমার সামনে? তোমাকে এসে বলছেন, হায় হায় জনমেয়া যদি না ফুটালে একটি কুসুম কলি নয়ন কিরণে। তোমাকে বলছেন যাই রে, দুনিয়ার জন্ম নিলি, তোর চোখের আলো দিয়ে যদি একটি ফুল ফোটাতে না পারলি। কি কথা দেখো, এখানে কিন্তু আসল কথাটা বলছে, জনমিয়া তুমি জন্ম নিয়ে যদি না ফুটালে একটি কুসুম কলি নয়ন কিরণে, তোমার চোখের আলো দিয়ে, জ্যোতি দিয়ে যদি তুমি একটা ফুল ফোটাতে না পারলে। তো এখন যদি প্রশ্ন করো, স্যার চোখের আলো দিয়ে ফুল ফোটায় কেমনে? এটা আক্ষরিক অর্থ না। কবিতাগুলো কিন্তু ওই তোমার
জানো এটা ভাবার্থে ব্যবহৃত হয়। শব্দের আক্ষরিক অর্থ সাধারণত কবিতায় হয় না, কবি সাহিত্যিক শব্দগুলো দিয়ে ভাবার্থ প্রকাশ করেন, অর্থাৎ লক্ষ্যার্থে ব্যবহৃত হয়। তো এখানে এই যে নয়ন কিরণ দিয়ে ফুল ফোটানো মানে হলো তোমার জীবন দিয়ে তোমার সাধ্যমতো কাজ করে অপরের কল্যাণ করা, অন্যের জীবনকে রাঙানো, অন্যের জীবনকে সাজানো। একটি জীবনে ব্যথা যদি না জুড়ালে বুক ভরা প্রেম ঢেলে, এই যে বলে দিচ্ছেন, তোমার বুক ভরা প্রেম দিয়ে অন্যের জীবনের দুঃখ যদি তুমি দূর না করো বিফল জীবনে, তাহলে সেই জীবনটা বৃথা, ব্যর্থ। আপনার আখিলে ব্যর্থ জীবন সাধনা, যদি নিজের জীবনটাকেই নিজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখো তাহলে সেটা ব্যর্থ জীবন। জনম বিশ্বের তরে পরার্থ কামনা, যে তোমার জন্মটা আসলে অন্যের জন্য, দুনিয়ার জন্য, বিশ্বের জন্য, অপরের কল্যাণ করো। এই যে কথা বলে কবি চলে গেলেন। এখানে কবির বক্তব্য থেকে, উদাহরণ থেকেও কিন্তু আমরা একই জিনিস বুঝলাম, যে কবি বলতে চাচ্ছেন আমাদের জীবনটা আসলে অপরের কল্যাণের জন্য। কিন্তু আগের দুটোর থেকে তফাৎ কোথায়? তফাৎটা কোন জায়গায়? আগের দুটোতে আমার মডেল স্থির করে দিয়েছিলেন। প্রথম কবিতায় দিয়েছিলেন অনেকগুলো মডেল, গাভী, স্বর্ণ, বাঁশি, গাছ, এরা ছিল আমার মডেল, ওদের আদর্শ অনুসরণ করে জীবনটাকে সাজাবো। পরের উদাহরণও ছিল শুধু গাছ, গাছের আদর্শ অনুসরণ করে জীবনটাকে সাজাবো। এই কবিতায় কিন্তু কোনো উদাহরণ নেই, কোনো মডেল দেখানো নেই, শুধু বক্তব্যটা বলছে যে তোমার জীবনটা অপরের কল্যাণের জন্য নিয়োজিত করো, আর নিজের জন্য নিজেকে ব্যস্ত রাখবে, তাহলে ওটা ব্যর্থ জীবন। কোনো উদাহরণ দেননি। তাহলে এটার বক্তব্য আমরা কি লিখছি দেখো, ফিলসফিটা একই ফিলসফি, পরহিত ব্রতে আত্মদানের মাধ্যমে মানব জীবনের সার্থকতা, একই দর্শন, একই বক্তব্য। চেঞ্জ কোথায় হলো? শেষের বাক্যটা। অন্যদিকে আত্মস্বার্থ নিমগ্নতায় সংকীর্ণতা আসে এবং জীবন নিরর্থক হয়। দ্বিতীয় বাক্যটিতে আমরা টুইস্ট করে দিলাম, চেঞ্জ করে দিলাম বক্তব্যটা সেকেন্ড সেন্টেন্সে, কারণ অন্যগুলোর আগের দুটোতে ছিল আমার উদাহরণ, দ্বিতীয় বাক্যে আমার উদাহরণগুলো এনে আমি বক্তব্য বুঝিয়ে দিয়েছি। এখানে উদাহরণ নাই, এক্সাম্পল নাই। আমাকে কি করেছে? আমাকে বলছে তুমি নিজের জীবনের জন্য নিজেকে ব্যস্ত রাখলে তোমারটা বৃথা। এই যে আমরা দিলাম আত্মস্বার্থ নিমগ্নতায়, নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে, নিজের স্বার্থে নিজেকে নিয়োজিত রাখলে সেটা ব্যর্থ জীবন, এটা সংকীর্ণ হয়ে যায়, ন্যারো হয়ে যায় তোমার জীবনটা, এবং জীবনটা নিরর্থক হয়, সফল হয় না, সার্থক হয় না। তাহলে এই যে এখানেও আমরা দুটো বাক্যে কিন্তু মূল ভাবটা প্রকাশ করে দিলাম। পরিবর্তনটা দেখো, শুধু দ্বিতীয় বাক্যে একটু মডিফাই করে বক্তব্যটা আমরা এনে দিলাম। আরেকটি দেখাচ্ছি। কবি এসে তোমার সামনে বলছেন, আমার একার সুখ সুখ নয় ভাই, সকলের সুখ সখা, সুখ শুধু তাই। আমার একার আলো সে যে অন্ধকার, যদি না সবারে অংশ দিতে পারি তার। সকলের সাথে বন্ধু, সকলের সাথে যাইব কাহারে বলো ফেলিয়া পশ্চাতে। একসাথে বাঁচি আর একসাথে মরি, এসো বন্ধু এ জীবন সুমধুর করি। বলে কবি কিন্তু ধাও তোমার সামনে এসে কবি এই কথাগুলো বলে চলে গেলেন। তুমি ভাবছো আরে বস কি বলে গেলেন, গুরু কি বলে গেলেন, আবার চিন্তা করছো। কি বললেন? আমার একার সুখ সুখ নয় ভাই। আমাকে বলছেন যে তুমি একা সুখী হচ্ছ, এটা কিন্তু আসলে সুখ না, সকলের সুখ সখা, সুখ শুধু তাই। সবাই যদি সুখী থাকে ওটাই প্রকৃত সুখ। আমার একার আলো সে যে অন্ধকার। তোমার একার ঘরে শুধু আলো আছে, বাকিদের ঘরে অন্ধকার, ওই আলো তাহলে আলো না, ওটা অন্ধকার। যদি না সবারে অংশ দিতে পারি তার। তোমার একার ঘরে আলো আছে, আশেপাশে সবাই অন্ধকারে, তোমার সেই আলোর কোনো মূল্য নেই যদি তোমার আলোটা অন্যকে তুমি দিতে না পারো। সকলের সাথে বন্ধু, সকলের সাথে যাইব কাহারে বলো ফেলিয়া পশ্চাতে। যে কাকে ফেলে যাব? সবার সাথেই থাকতে হবে, একা যাওয়ার কোনো সুযোগ নাই, যাব না, কারণ আমরা মানুষ। একসাথে বাঁচি আর একসাথে মরি, এসো বন্ধু এ জীবন সুমধুর করি। কি একটা আহ্বান, কি অসাধারণ কথা, যে আমাদের জীবনটাকে সার্থক করতে চাইলে, সুমধুর করতে চাইলে সবাই একসাথে ভালো মন্দ সুখ দুঃখে মিলেমিশে আমরা থাকি, একসাথে থাকি, ঐকতান করি, এই কথাটা বলতে চাচ্ছেন। তো সেটা করব কিভাবে? আবারও একই জিনিস, অপরের কল্যাণে
নিজেকে বিলিয়ে দিব। দেখো একই বক্তব্য, স্বার্থপর হওয়ার সুযোগ নেই, সেম বক্তব্যটা কপি করে দিলাম, হয়ে গেল। পরহিত ব্রতে আত্মদানের মাধ্যমেই মানব জীবনের সার্থকতা, অন্যদিকে আত্মস্বার্থ নিমগ্নতায় সংকীর্ণতা আসে এবং জীবন নিরর্থক হয়। একই কথা। দেখো এই যে কবিতাটা একদম ডিফারেন্ট একটা কবিতা, ভিন্ন একটা কবিতা, অথচ এই কবিতার বক্তব্য আমরা চালিয়ে দিলাম আগের কবিতার বক্তব্য দিয়ে। একই জিনিস হয়ে গেছে, মিলে গেছে, এই জন্য আমরা দিতে পারলাম। এরপরে আসো আরেকটি কবিতা, 5 নাম্বার। আমরা কিন্তু অলরেডি 5 নাম্বারে আছি। দেখো একই বক্তব্য নিয়ে তুমি যদি এইভাবে একটু খোঁজো, তোমার যে বইগুলো আছে বাজারে, যে বইগুলো প্রচলিত আছে বা তুমি যা কিনেছো, খুঁজে খুঁজে দেখবে এইরকম বিশেষ বিশেষ কিছু বক্তব্য নিয়ে অনেক একই ধরনের কবিতা আছে। কারণ কবি সাহিত্যিক আসলে কি করেন? তারা তো সমাজের প্রতিনিধি। সমাজের কোনো অসঙ্গতি, অন্যায়, শোষণ, বঞ্চনা দেখলে সেটা প্রতিকার করার জন্য তারা বলেন, তারা কাজ করেন, লেখেন। তো সব কবি সাহিত্যিকরাই সংবেদনশীল মনের হন, স্পর্শকাতর হন। তারা সমাজকে দেখেন, গভীর দৃষ্টি দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, দেখে সেটা সংশোধন করার চেষ্টা করেন। ওই প্রকাশভঙ্গিটা হয় আলাদা, প্রকাশভঙ্গিটা আলাদা, কিন্তু তাদের অনুভূতিটা অর্থাৎ তাদের উপলব্ধিটা একই থাকে, হয়তো প্রকাশভঙ্গিটা ভিন্ন ভিন্ন। ফলে আমরা মূল বক্তব্যগুলো অনেক কবিতারই একই পাচ্ছি। দেখো, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও। এবার কবি এসে তোমাকে ডাইরেক্ট বলছেন যে পরের কারণে স্বার্থ দিয়া বলি, অর্থাৎ অপরের জন্য নিজের স্বার্থ বিলিয়ে দাও, দিয়ে বলো, কি বলবো? এ জীবন মন সকলই দাও, তোমার জীবন মন সব অপরের জন্য বিলিয়ে দাও। তার মতো সুখ কোথাও কি আছে? এই যে অপরকে দেওয়ার মতো যে আনন্দ, এটা আর কিছুতে নাই। আপনার কথা ভুলিয়া যাও, নিজের ব্যক্তি স্বার্থের কথা ভুলে যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদনার। যে অপরের জন্য যদি মরতেও পারো, সেই মৃত্যুতেও আনন্দ আছে। আমরা কিন্তু দেখেছি বন্ধুরা, সালাম বরকত, রফিক জব্বারকে দেখেছি ভাষার জন্য জীবন দিয়েছেন। ক্ষুদিরাম, তিতুমির, সূর্য সেন, প্রীতিলতা, তাদেরকে দেখেছি দেশের স্বাধীনতার জন্য দিয়েছেন। আর 71-এ তো বীর মুক্তিযোদ্ধারা আছেন। তো এইরকম অপরের কল্যাণে যারা জীবন উৎসর্গ করেন, তারা কিন্তু মহৎ, তারা আদর্শবান আমাদের কাছে। তো বলছেন নিজের সুখের কথা চিন্তা করো না, সুখ সুখ করি কেদনার। যতই কাঁদিবে, ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। এই যে কামিনী রায়ের এই কথাগুলো, এই যে বলেই ফেললাম কবিতা কামিনী রায়ের। তো তুমি কিন্তু এটা লিখবে যে কামিনী রায় এই অংশে বুঝিয়েছেন না। আমরা শুরুতেই বলেছি কবিকে তুমি চেনো, জানো, নাম জানো, কার কবিতা, তারপরেও কবির নাম, কবিতার প্রসঙ্গ এগুলো আনা যাবে না। শুধু এটা পড়ে যে বক্তব্য সেটাই লিখতে হবে। তাহলে এখানে কি বলছেন? তুমি নিজের সুখের কথা যতই ভাববে, তোমার দুঃখ তত বাড়তে থাকবে। আপনারা লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। অবনী মানে পৃথিবী, যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য এই দুনিয়াতে কেউ আসে নাই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই যে মূল ভাবের আভাস এই জায়গাতেই আছে, যে আমরা আসলে প্রত্যেকের জন্য, নিজের জন্য কেউ না, অপরের জন্য। আমার জন্মই হয়েছে এই কারণে। তাহলে একই বক্তব্যটা আমরা আবারও দিয়ে দিব, পরহিতব্রতে আত্মদানের মাধ্যমেই মানব জীবনের সার্থকতা, অন্যদিকে আত্মস্বার্থ নিমগ্নতায় নিজের মধ্যে ডুবে থাকলে কী হয়? সংকীর্ণতা আসে, জীবনটা নিরর্থক হয়। বন্ধুরা দেখলে, আমরা 5টা কবিতার উদ্ধৃতি তোমাকে এনে দেখিয়ে দিলাম, যে সামান্য এদিক ওদিক করে একটা বাক্য, শব্দ এদিক ওদিক করে মূল ভাবটা আমরা দিতে পারছি। এই যে কৌশল, তুমি চেষ্টা করলেই দেখবে। আমি তো একটি ভাব সিলেক্ট করেছিলাম, যে অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া। এই দর্শনের উপর ভিত্তি করে আমরা কিছু কবিতা চুজ করে নিয়েছি, যেগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসে। তুমিও এরকম অনেক দেশপ্রেমমূলক কথা আছে, শিক্ষা বিষয়ক কথা আছে, চরিত্র গঠন নিয়ে কথা আছে, দেখবে ওই রিলেটেড অনেকগুলো উদ্ধৃতি পাবে, সেটা গদ্যের, কবিতার। এগুলো তুমি যদি একসাথে করো, এক জায়গায় করো, তোমার জন্য সুবিধা। দেখো 5টা হয়ে গেছে, 5টার মূল বক্তব্য একই পেয়েছি আমরা। তুষারনাথ অন্তু বলেছেন, অনেক সময় কবিতার ভাবার্থ বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কি করব? এটা খুবই কমন একটা প্রশ্ন। এই জন্য তো তোমাকে সাহিত্য চর্চা করতেই হবে বন্ধুরা। সেটা বাংলা প্রথম পত্রের সৃজনশীলের উদ্দীপক বোঝার জন্য,
তোমার এই সারাংশ সারমর্ম বোঝার জন্য শুধু পাঠ্য বইয়ের মধ্যে যদি আমরা বসে থাকি তাহলে তো হবে না। তুমি বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে, সেখান থেকে বই নিয়ে তুমি পড়ো, নিজে বই কিনে আস্তে আস্তে একটা লাইব্রেরি গড়ে তোলো। এই যে পাঠ্যাভ্যাস, এটা গড়ে তুলে দেখবে যে তোমার জ্ঞানের চোখ খুলে গেছে মাছির চোখের মতো। আর জানো তো মাছির চোখ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে। তো যে এরকম মানে চারদিকে দেখতে পারে, ওরকম যে সাহিত্য চর্চা করবে, বই পড়বে বেশি বেশি, তার জ্ঞানের চোখও এরকম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। তো ফলে ওই অভ্যাসটা এখন থেকেই করতে হবে, ছোটবেলা থেকেই করা উচিত। এবার আমরা চলে যাচ্ছি আরেকটিতে, সারাংশে। একটি সারাংশ দেখাবো। এতক্ষণ আমরা সারমর্ম দেখালাম। কিসে হয় মর্যাদা? দামি কাপড়, গাড়ি ঘোড়া, না ঠাকুর দাদার কালের উপাধিতে? না, মর্যাদা এসব জিনিসে নেই। আমি দেখতে পাই তোমার ভেতর, তোমার বাহির, তোমার অন্তর। আমি জানতে চাই তুমি সত্যের উপাসক কিনা। তোমার মাথা দিয়ে কি কুসুমের গন্ধ বেরোয়? তোমাকে দেখলে দাস দাসী ছুটে আসে? প্রজারা তোমাকে দেখলে সন্ত্রস্ত হয়? তুমি মানুষের ঘাড়ে চড়ে খাও? তুমি দিনের আলোতে মানুষের টাকা আত্মসাৎ করো? বাপ মা শ্বশুর শাশুড়ি তোমায় আদর করেন? আমি বলবো অবজ্ঞা ভরে যাও। কি দারুণ কথা! প্রত্যক্ষ ভঙ্গিতে লেখক কথাগুলো বললেন। ওই যে কল্পনা করো, তোমার প্রিয় কবি এসে তোমার সামনে বলছেন, এই তোর কি অনেক টাকা পয়সা, দামি কাপড় চোপড় ইত্যাদি আছে, চাকর বাকর সবাই ভয় পায়, শ্বশুর শাশুড়ি বাপ মা সবাই আদর করে, তুমি দিনে দুপুরে অন্যের টাকা আত্মসাৎ করো। এই যে এই কথাগুলো বলে বললেন, আমি তোমাকে বলবো যাও, গেট আউট, গেট লস্ট। কবি বললেন দূর হও আমার সামনে থেকে। তাহলে এই যে তাহলে কবির কাছে যাব কিভাবে, কবির প্রিয় হব কিভাবে? কি বলতে চাইলেন কবি? যে বাইরের চাকচিক্য, যে অর্থবিত্ত, আভিজাত্য, এগুলোর মধ্যে আসলে জীবনের সার্থকতা নেই। প্রকৃত মনুষ্যত্ব যেটা, মানবিকতা, মানবিক গুণ, সেটার মধ্যেই সার্থকতা। কবি কিন্তু একটা জায়গাতেও সেই কথা বলেন নাই যে তোমাকে মানবিক গুণ অর্জন করতে হবে, সততা, নৈতিকতা, আদর্শবাদিতা, উন্নত চরিত্র, দেশপ্রেম, পরোপকারিতা, ধৈর্যশীলতা, সহনশীলতা ইত্যাদি অর্জন করতে হবে। এগুলো কিন্তু কিছুই বলেন নাই। তিনি এমন একটা সিকোয়েন্স বললেন, দেখালেন আমার সামনে এসে, যে তুমি এরকম এরকম করো, এইভাবে থাকো, যাও। তার মানে আমাকে কি অর্জন করতে হবে, এই কথার থেকে আমাকে বুঝে নিতে হবে। আমরা কি দিলাম দেখো মূল ভাবটা, বাইরের চাকচিক্য, বৃত্তের বাহাদুরি, অহমিকা দিয়ে সামাজিক মর্যাদা বাড়ে না। মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে মনুষ্যত্বের ওপর। হৃদয়ের ঔদার্য মানুষের চরিত্রের সঠিক মানদণ্ড। মনুষ্যত্ব অর্জন করতে না পারলে সকলের ঘৃণার পাত্র হতে হয়। ওই যে লেখক কবিও কিন্তু ঘৃণা করেছিলেন। তার মানে মূল বক্তব্যটি এটা আমি তোমাকে দেখানোর জন্য যে দুইয়ের বেশি বাক্য আমরা এখানে করেছি, একদম সহজ কিছু শব্দ দিয়েছি ইচ্ছা করে, যে কারণ সবাই আমি প্রথমে যে 5টা নমুনা দেখালাম ওইভাবে লিখতে পারবে এমন না। এর বাইরেও যে সহজ শব্দে একটু বড় করে লেখা যায় সেটাই দেখাচ্ছি। আর তাছাড়া আয়তনের উপরেও বক্তব্যটা নির্ভর করে। সারাংশে সাধারণত আয়তনটা একটু বেশ বড় হয়, একাধিক ভাব থাকে। তুমি চাইলে এই বক্তব্যটাকে 2টো বাক্যের মধ্যে এনেও সংক্ষেপে লিখতে পারো, তাহলে চমৎকার হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমরা সারাংশ সারমর্ম লিখবো। আর 1-2টি উদাহরণ তোমাকে দেখাচ্ছি। দেখো, কবি এবারও তোমার সামনে এসে বলছেন, শৈশবে সদুপদেশ যাহার না রোচে, জীবনে তার কবু মূর্খতা না ঘোচে। চৈত্র মাসে চাষ দিয়া না বনে বৈশাখে, কবে সে হৈমন্তী ধান্য পেয়ে থাকে। সময় ছাড়িয়া দেয়া করে পণ্ড শ্রম, ফল চাহে সে অতি নির্বোধ অধম। খেয়া তরি চলে গেলে বসে থাকে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। কবি তোমার সামনে এসে কতগুলো উদাহরণ বললেন, খেয়াল করো। এক্সাম্পল কি উদাহরণ? শৈশবে, ছোটবেলায় যার নীতি কথা ভালো লাগে না, সে সারা জীবন মূর্খ থাকে। ছোটবেলায় যে শিক্ষা অর্জন করলো না, বাল্যকালে শিক্ষা অর্জন করলো না, সে আজীবন মূর্খ থাকবে, একটা উদাহরণ। চৈত্র মাসে চাষ দিয়ে বৈশাখে ফসল বুনলো না, অগ্রহায়ণে সে ফসল পাবে না। তারপরে সময় ছেড়ে দিয়ে সময় পার হওয়ার পর পণ্ড শ্রম করলো, লাভ নাই, ওই শ্রম থেকে ফল পাবে না। লাস্টে বললেন ঘাটে গেছে, কিন্তু যে দেখে তরি চলে গেছে, নৌকা চলে গেছে। তো নৌকা না আসা পর্যন্ত পার হবে কিভাবে? এই যে 3-4টা উদাহরণ দিলেন। সময় মতো ফসল না বুনলে, বীজ না বুনলে ফসল পাওয়া যাবে না। বাল্যকালে শিক্ষা অর্জন না করলে মূর্খ থাকতে হবে। সময় মতো ঘাটে না গেলে নৌকা চলে যাবে, পার হওয়া যাবে না। এবং সময় পার হওয়ার পরে কাজ করলে ওটা পণ্যশ্রমী হবে। এই উদাহরণগুলো দিয়ে আমাদেরকে কি করতে বললেন?
আমরা করবোটা কি? কবি এই উদাহরণ দিয়ে কিন্তু উদাও আমরা ভাবছি, আরে তাহলে করণীয় কি, কি করব? আমরা বুঝলাম সময়ের কাজ সময়ে করতে হবে। এই যে জীবনের প্রতিটি অনুষঙ্গে সকলেরই সময়ের সর্বোত্তম সদ্ব্যবহার করা বাঞ্ছনীয়, একটা ফিলসফি। বলছিলাম প্রথম বাক্যটা তুমি চেষ্টা করবে একটা দর্শন আকারে লিখতে, একটা তত্ত্ব, একটা দর্শন। জীবনের প্রতিটি অনুষঙ্গে মানে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে সকলেরই, আমাদের প্রত্যেকেরই সময়ের সর্বোত্তম সদ্ব্যবহার। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে সময়ের সদ্ব্যবহার আমরা করব। যদি না করি কি হবে? অন্যথায় সীমাহীন সংকীর্ণতায় বিড়ম্বনা বাড়ে এবং অনুতাপে অনিন্দ সুন্দর জীবন অনর্থক হয়। আমরা একটা অয়ের অনুপ্রাস দিয়েছি, এই যে দেখো, অনুতাপে অনিন্দ সুন্দর জীবন অনর্থক হয়। অয়ের একটা অনুপ্রাস আছে। এগুলো তোমার জন্য এক্সট্রাঅর্ডিনারি একটা জিনিস, যে তুমি শব্দের খেলা খেলবে, ভাষার একটা কারুকাজ যদি দেখাতে পারো, ঠিক আছে? সাদামাটা খাবার, পান্তা ভাত আর পোলাওয়ের যে পার্থক্যটা বোঝই তো ওরকম যদি একটু করতে পারো, তোমার শব্দ ভাণ্ডার থেকে ভালো ভালো শব্দ চুজ করে যদি সুন্দর একটা বাক্য লিখতে পারো। কারণ কি, এই সারাংশ সারমর্ম গুরুত্বপূর্ণ একটা জায়গায় জন্য মাত্র এই যে 2টা বাক্য 3টা বাক্য, এর মধ্যে নম্বর কিন্তু 10। আবার দেখো একটি প্রবন্ধ কত পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 22 পৃষ্ঠাও লেখে, নম্বর মাত্র 20। দেখলে, মাত্র 2টো বাক্যে নম্বর 10। কাজে আমরা যখন টিচাররা নম্বর দেই, আমাদের কিন্তু একটু অন্তরটা কাঁপে, আরে 2টা বাক্যে 10টা নম্বর। কাজে ওই বাক্যটা একটু ওরকম সচেতনভাবে সুন্দর করে লেখা উচিত তোমার, গুরুত্ব সহকারে। কারণ ওটা কিন্তু আমরা পড়ি ভালো মতো, বানান যাতে নির্ভুল হয়, বাক্যটা সুন্দর হয়। এই জন্য সারমর্মটা, সারাংশটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাহলে বন্ধুরা, এই যে এইভাবে আমরা এটা সারমর্ম লিখে দিলাম। আরেকটা উদাহরণ দিচ্ছি, আমরা সময়ের একদম প্রায় শেষ প্রান্তে এসে গেছি। দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে। কবি এসে তোমার সামনে বলছেন, এই আমার কথা শোন। বললে, বস কি কথা? তিনি বলছেন, দৈন্য যদি আসে আসুক, যে অভাব অনটন যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে, তাতে লজ্জার কিছু নাই, মাথা উঁচু রাখিস। তখন নমনীয় হয়ে ভিক্ষা করিস না। অভাব আসছে, মাথা উঁচু করে থাকবি। সুখের সাথে মুখের পানে যদি নাহি চাহে। তোমার সুখের যে সঙ্গী ছিল, তোমার দুঃখের সময় ওরা নাই, পল্টি দিয়েছে, চলে গেছে, ধৈর্য ধরে থাকিস। তখনও প্যাশেন্স, ধৈর্য ধরিস। রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, ভয়ঙ্কর দুঃখ যদি প্রচণ্ডভাবে তোমাকে আঘাত করে, একের পর এক দুঃখ আসে, বুক ফুলিয়ে দাঁড়াস। কি কথা! দুঃখ এলেও ভয় পেতে না করছেন। আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে, আকাশ থেকে যদি বজ্রপাত আসে তোমার মাথায় পড়ে, ঊর্ধ্বে দুহাত বাড়াস। এই যে একদম এইভাবে বজ্রটাকে ঠেকিয়ে দেবে, যে আকাশ ভেঙে পড়ছে তোমার মাথার পর। কবি বলছেন 2 হাত দিয়ে আকাশটাকে ঠেকিয়ে দাও। দেখলে তার মানে কি? এই যে এতগুলো উদাহরণ দিলেন। দুঃখ এলে ভয় পাওয়া যাবে না, সুখের সাথী তোমাকে ছেড়ে চলে গেলে ধৈর্য ধরে থাকতে বলছেন। তারপরে যদি ভয়ঙ্কর দুর্যোগ আসে, দুর্যোগকে মোকাবেলা করো। এই কথাগুলোকে আমরা দিয়ে দিলাম কি? সুদৃঢ় মনোবল ও অন্তহীন একাগ্রতায় সাফল্য অনিবার্য। জাগতিক সকল দীনতা, হীনতা, লজ্জা, ভয় ও অসহযোগিতায় ধৈর্য ধরে সম্মুখ পানে ধাবিত হয় জীবন ধর্ম। 2টো বাক্য। প্রথম বাক্যে ফিলসফি, সুদৃঢ় মনোবল ও অন্তহীন একাগ্রতায়, ডেডিকেশন নিয়ে যদি চেষ্টা করো, সাফল্য অনিবার্য। তোমার সাফল্য, সাকসেস আসবেই। আর জাগতিক সকল দীনতা, হীনতা, লজ্জা, ভয়, অসহযোগিতা ধৈর্য ধরে সম্মুখ পানে এগিয়ে যায় জীবনের ধর্ম। বন্ধুরা, আমাদের আরও কিছু উদাহরণ ছিল, সময় আমাদের সময় দিল না, দুঃখিত। আবার যদি কখনো সময় হয় তোমাদের সামনে হাজির হব অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, একটু সাহিত্য চর্চা করো, কবিতাগুলো বোঝার চেষ্টা করো। এই কামনা করি। সুস্থ থাকো, সুন্দর থাকো। অশেষ ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।